গল্পের শুরুতে বলা হয়েছে যে চেস্টার্স মিল নামের একটি শহর আগে সাধারণ শহরের মতোই ছিল, কিন্তু তারপর সেখানে এমন কিছু ভয়ঙ্কর ভীতিকর ঘটনা ঘটতে শুরু করে, যার কারণে পুরো শহরটি নরকের চেয়েও খারাপ হয়ে ওঠে। কিন্তু সর্বোপরি সেখানে কী ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে শুরু করে আসুন জেনে নিই। তাহলে গল্পটি শুরু হয় দ্বাদশ নামের একটি মেয়ে, যে জঙ্গলে একটি মৃতদেহ দাফন করছিল। ববি সেখানে স্থানীয় বাসিন্দা ছিল না এবং ববির কপালে আঘাত দেখে মনে হয়েছিল যে যে ব্যক্তি দাফন করেছিল তার সাথে তার বড় ঝগড়া হয়েছে। লোকটিকে কবর দেওয়ার পর ববি তার গাড়িতে করে শহর থেকে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু তারপর সে শরীফ নামে এক পুলিশ অফিসারের গাড়ির মুখোমুখি হয়। তাকে দেখে সে একটু ভয় পায়, যার কারণে তার মনোযোগ গাড়ি চালানো থেকে সরে যায়। কিন্তু কোনোভাবে সে পুলিশ থেকে সরে যায়, কিন্তু তারপর রাস্তার মাঝখানে কিছু গরু দাঁড়িয়েছিল। তাদের বাঁচাতে ববি হঠাৎ তার গাড়ি ঘুরিয়ে নেয়, যার ফলে সে গরু ভর্তি একটা মাঠে পৌঁছায়, যার কারণে সে একটু আহত হয়। কয়েক সেকেন্ড পর ভূমিকম্পের কারণে সেখানকার মাটি কাঁপতে শুরু করে। তারপর হঠাৎ আকাশ থেকে ভাবির সামনে একটা জিনিস আসে। ববি জিনিসটা নামিয়ে দেয় এবং সবকিছু শান্ত হয়ে যায়। ববি দেখে যে আকাশ থেকে পড়ে যাওয়া জিনিসটা টুকরো হয়ে গেছে। সে ভয় পায় এবং জিনিসটা তুলতে শুরু করে এবং জানতে পারে এটা একটা অদৃশ্য দেয়াল, যা এতটাই শক্তিশালী ছিল যে এর কারণে অনেক ঘর দুই টুকরো হয়ে গেছে। তারপর জৈন সম্প্রদায়ের একটি ছেলে সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কি না। অদৃশ্য দেয়ালটি দেখে সেও হতবাক হয়ে যায়। অন্যদিকে ববি এবং লিন্ডা খবর পায় যে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, ফোনের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেটও কাজ করছে না, এমনকি সমস্ত স্যাটেলাইট সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর শহরের উপর দিয়ে উড়ন্ত একটি বিমান অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খায় এবং ভেঙে যায়। এটি দেখে লোকেরা আরও ভয় পেয়ে যায় এবং নিশ্চিত হয় যে এটি কেবল একটি অদৃশ্য দেয়াল নয়, বরং একটি গোলাকার গম্বুজ যা অর্ধেক শহর ঢেকে রেখেছে। অন্যদিকে আমরা রেডিও স্টেশনে ফিল এবং তার সহকারী দুধিকে দেখতে পাই, যারা সংকেত পাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কেন সংকেত বন্ধ হয়ে গেল তা নিয়ে তারা দুজনেই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তাদের স্টেরিও রেটিং বাড়ানোর জন্য এটি একটি ভালো সুযোগ বলে মনে হচ্ছিল, তাই তারা দুজনেই সংকেত ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। বাঁধের ওপার থেকে একটি দমকলের গাড়ি আসছিল। এটি দেখে ববি এই অদৃশ্য বলের দিকে ইশারা করে ট্রাক চালককে থামায় এবং শিশুটি পিষে ফেলার উপক্রম হয়। কিছুটা ভয়ের পর কিছু পুলিশ সেখানে তদন্ত করতে আসে, কিন্তু এই অদৃশ্য বলটি বোঝা তাদের ক্ষমতার বাইরে ছিল। এই সময় বিগ জিম নামে একজন সিটি কাউন্সিলরও সেখানে পৌঁছান, কিন্তু তিনিও এই বল সম্পর্কে কিছুই বুঝতে পারেন না। এখানে পুলিশ তথ্য পায় যে বাঁধের কারণে অনেক দুর্ঘটনা ঘটছে বলে শহরের দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে একটু দূরে একটি বাড়িতে জুনিয়র নামের একটি ছেলে এমজি নামের একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল, যে মেয়েটির সাথে একজন নার্স ছিল এবং যে তার বড় বোনও ছিল। ঘনিষ্ঠ হওয়ার পর জুনিয়র বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সে গোকে বলে যে সে তার জন্য খুশি নয়। এতে জুনিয়রের মন ভেঙে যায় এবং তারা দুজনেই তর্ক শুরু করে। তাদের তর্ক এতটাই তীব্র হয় যে সে তাকে চড় মেরে চলে যায়। এরপরে আমরা তিনজনের একটি পরিবার দেখতে পাই, যাদের মা ক্যারোলিন, অ্যালিস এবং তাদের মেয়ে নুরি এই শহরের দিকে যাচ্ছিলেন। তারা জানতেন না যে ডাম শহরটিকে লক্ষ্য করে। অন্যদিকে আমরা জুলিয়া নামে একজন অনুসন্ধানী প্রতিবেদককে দেখতে পাই, যিনি চেস্টভিল শহরে খুব বিখ্যাত ছিলেন। একদিন একজন মহিলা তাকে একটি গোপন সংবাদ দেওয়ার জন্য ফোন করেন। মহিলা তাকে বলেন যে তিনি 6টি ট্রাক ভর্তি প্রোপেন উইক জাস্টিস মিলে যেতে দেখেছেন এবং তার মতে প্রোপেনের মতো এত বিপুল পরিমাণ জ্বালানি শহরে আসতে পারে, যা কোনো বিপজ্জনক পরিকল্পনার অংশ হতে পারে। জুলিয়া মহিলাকে এই বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে তার কাজে খুব ব্যস্ত থাকে এবং তার দিকে মনোযোগ দিতে পারে না। ইতিমধ্যে বিগ জিম রেডিও স্টেশনে যায় এবং জরুরি অবস্থা ঘোষণা করে। অ্যালিস এবং নুরির সাথে শহরে আসা ক্যারোলিন এই ঘোষণাটি শুনতে পায়, কিন্তু তার মনে হয় এটি একটি ভুয়া খবর। এটা এক ধরনের বিজ্ঞাপন।
তাই সে এই ঘোষণায় কান দেয় না এবং অল্পের জন্য তার গাড়ির সাথে ধাক্কা লাগা থেকে বেঁচে যায়, কারণ এর আগে অপর দিক থেকে আসা একটি ট্রাক গাড়ির সাথে ধাক্কা খায় এবং পিষ্ট হয়, যা দেখে সে তৎক্ষণাৎ তার গাড়ির ব্রেক কষে। এত বড় দুর্ঘটনা দেখে নুরি ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার আগে সে গোলাপি তারকা চিহ্নে বলে যে এখন নুরিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, যা শহরে ঘটে যাওয়া ঘটনার কারণে আহত মানুষে ভরা ছিল। জুলিয়া এবং বারবোও আহতদের হাসপাতালে নিয়ে আসছিল। জুলিয়ার স্বামীও একই হাসপাতালে একজন ডাক্তার ছিলেন। ভাবি তার সাথে দেখা করতে যান, কিন্তু সেই সময়ে তার স্বামী হাসপাতালে ছিলেন না। হাসপাতালে জুলিয়া জানতে পারে যে তার স্বামী কখনো রবিবার কাজ করতেন না, কিন্তু তিনি সবসময় জুলিয়ার সাথে মিথ্যা কথা বলতেন। হাসপাতালের বাইরে আমরা দেখতে পাই বাদী এবং গা দেখা করছেন। তাদের দুজনকে একসাথে দেখে জুনিয়রের মধ্যে এক ভিন্ন ধরনের ঈর্ষার সৃষ্টি হয়। এখন শহরের সীমানা সেনাবাহিনী দ্বারা সিল করা হয়েছে। অনেক বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের বন্দী করা হয়েছে। এই অদ্ভুত সমস্যার কারণ জানা যায়নি। তবে কয়েক ঘন্টা পরে বিগ জিম প্রোপেন গাড়ি সম্পর্কে কথা বলতে শরীফের সাথে দেখা করে। এখানে আমরা তার বোতাম থেকে জানতে পারি যে সে ইতিমধ্যেই এই গাড়ি সম্পর্কে কিছুটা জানত, কিন্তু সে এটি সম্পর্কে খোলাখুলি কথা বলছিল না। ভাবিকে একদিন শহরে থাকতে হয়েছিল এবং তার থাকার কোনো জায়গা ছিল না, তাই সে তার গাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারপর জুনিয়র তার কাছে আসে এবং তাকে গাড়ি থেকে দূরে থাকতে বলে। ধীরে ধীরে তার কথা হুমকিতে পরিণত হয়। ভাবি অবাক হয় যে তার ভুল কি। এদিকে জুলিয়া সেখানে আসে, যার সাথে সে লড়াই বন্ধ করে দেয়। এখান থেকে দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখতে পাই যে কিছু কিশোর কিশোরী এক জায়গায় পার্টি করছিল। তাদের মধ্যে জয়ও ছিল। জয় একটি ছেলের সাথে সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ জয় গানটি পড়তে শুরু করে এবং সে পিঙ্ক স্টার গানে কথা বলতে শুরু করে। যেমনটি নাভরি আগে বলেছিল, জয়ের বোন এমজি বাড়িতে একা থাকে। তারপর হঠাৎ জুনিয়র তার বাড়িতে ঢুকে তাকে অপহরণ করে। ববি তাকে তার বাবার ভাঙা আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়, যেখানে সে তাকে বলে যে এই দমের বিগ জিমে শহরের কি হয়েছে তা সে জানে। এখানে ববি তার কাছ থেকে আরও জানতে পারে যে বিগ জিম হলো জুনিয়রের বাবা। জয়িয়া ববিকে আরও বলে যে তার বাবা সবসময় তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন, তাই তিনি পরিবারের জন্য একটি আশ্রয়কেন্দ্র তৈরি করেছিলেন। অন্যদিকে জুলিয়া ভাবিকে তার বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। ববি হঠাৎ তার স্বামীর ছবি দেখে এবং বুঝতে পারে যে এই সেই লোক যাকে সে সকালে হত্যা করেছিল। অন্যদিকে লিন্ডা এবং শরীফ সমস্ত যানবাহনের উপর নজর রাখছিল যাতে কেউ দুর্ঘটনাক্রমে এই দমের সাথে ধাক্কা না খায়। হঠাৎ শরীফ আক্রমণের শিকার হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এখান থেকে সকালের ঘটনাটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে, যেখানে ববি জুলিয়ার স্বামীর সাথে দেখা করতে এসেছিল, যিনি শহরের একজন ডাক্তার ছিলেন। তিনি তার সাথে কিছু টাকা দেওয়ার কথা বলেন, কিন্তু ডাক্তার তাকে টাকা দিতে অস্বীকার করেন, যার ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং ভাবি ঘটনাক্রমে তাকে হত্যা করে। ববি জানত যে সে ভুল করে তাকে হত্যা করেছে। শরীফ হঠাৎ আক্রমণের শিকার হয় এবং ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু এর জন্য সে শাস্তি পাবে এবং তাকে এ থেকে বাঁচাতে সে তার দেহ জঙ্গলে পুঁতে দেয়। বর্তমানে সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে তার গলার শিকলটি নেই। সে জুলিয়াকে এ সম্পর্কে জিজ্ঞাসা করে। জুলিয়া তাকে বলে যে সে শিকলটি খুঁজে বের করে তাকে দেবে। তারপর ভাবির মনে পড়ে যে শিকলটি সেই কেবিনে পড়েছিল যেখানে সে তার স্বামীকে হত্যা করেছিল। অন্যদিকে জয় তার বন্ধু বোনের সাথে থাকে যে গত রাতে খিঁচুনির সময় তাকে সাহায্য করেছিল। ভাবি তাকে পিঙ্ক স্টারের ভাই সম্পর্কে জিজ্ঞাসা করে গত রাতে খিঁচুনির সময় সে কি বলেছিল, কিন্তু জয় সে সম্পর্কে কিছুই মনে করতে পারে না। রেডিও স্টেশনে ডোডি একটি বিশেষ ডিভাইসের সাহায্যে বাঁধের বাইরের লোকদের সাথে যোগাযোগ করতে সফল হয়। সেই সৈন্যদের একে অপরের সাথে কথা বলতে শুনতে পাচ্ছে, কিন্তু তাদের কিছুই বলছে না। সৈন্যরাও বিভ্রান্ত হয়ে পড়েছে এই অদৃশ্য বলটি কি। অন্যদিকে বিগ জিম রেস্তোরাঁয় বসে নাস্তা করছিলেন। এমন সময় লিন্ডা সেখানে এসে শরীফের মৃত্যুর খবর শুনতে পান।
তারা তৎক্ষণাৎ রেস্তোরাঁয় গিয়ে মৃতদেহগুলো দাফনকারী ব্যক্তিকে খুঁজে বের করেন। তারা সেই ব্যক্তির কাছে যান যার নাম তালিকাভুক্ত ছিল। সেখানে সে আশ্রয়কেন্দ্রের কাউকে সাহায্যের জন্য ডাকার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর যে সেখানে এসে তাকে শিকল দিয়ে বিছানায় আটকে রাখে। বিগ জিম লেস্টারকে তার সাথে নিয়ে আসে, যে শরীফের বন্ধু ছিল। সেই শরীফের মৃত্যুতে খুব দুঃখিত এবং বিরক্ত। যখন লিন্ডা আশেপাশে থাকে না, তখন সে এবং বিগ জিম গত মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রোপেন আমদানি চুক্তি সম্পর্কে কথা বলে। সেই বলে যে তারা তিনজনই প্রোপেন আমদানি চুক্তিতে জড়িত ছিল এবং তারা শহরবাসীর কাছ থেকে এই বিষয়টি লুকিয়ে রেখেছিল। শরীফের মৃত্যু নিশ্চিত করে যে তাদের জড়িত থাকার বড় ব্যাপারটি কাউকে কিছু বলতে পারবে না, যা তাদের জন্যও সুখবর ছিল। সেদিন পরে যখন লিন্ডা থানায় আসে, তারা দেখতে পায় যে বিগ জিম শরীফের অফিসে কিছু খুঁজছে। লিন্ডার জিজ্ঞাসায় জিম তাকে বলে যে সে শরীফের উইলের কাগজপত্র খুঁজছে, কিন্তু সে সেখানে প্রোপেন আমদানি চুক্তির সাথে সম্পর্কিত কাগজপত্র খুঁজতে এসেছিল, যা তাকে এবং লেস্টারকে সমস্যায় ফেলতে পারে। সে তৎক্ষণাৎ বেরিয়ে এসে শরীফকে বলে যে আমার মনে হয় ওই কাগজপত্রগুলি শরীফের বাড়ির। সে তৎক্ষণাৎ লেসোনারকে গাধাটি আনতে তার বাড়িতে পাঠায়। এদিকে জুলিয়েট দ্রুত রেডিও স্টেশনে যায়, যেখানে সে দেখতে পায় যে তারা ডিভাইসের মাধ্যমে গাধার বাইরে দাঁড়িয়ে থাকা সৈন্যদের কথোপকথন শুনতে পাচ্ছে। তাদের কথা শুনে জুলিয়া জানতে পারে যে তারা মাটি খুঁড়ে গাধাটিকে বের করার চেষ্টা করছে, কিন্তু তারা এই কাজে সফল হচ্ছে না। এরপরে জুলিয়া রেডিওর মাধ্যমে পুরো শহরে খবর ছড়িয়ে দেয়, যা মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে এবং মানুষ ভয় পেয়ে যায়। বিজ্ঞানীরা দেখেন গাধার উপর জলের প্রভাব কী, কিন্তু তারা দেখেন যে এই গাধাটি একটি চালুনির মতো। সেই বারবিকে বলে যে এই গাধার মধ্য দিয়ে খুব কম জল যেতে পারে। অন্যদিকে বারবি তার শিকল খুঁজতে ডাক্তারের কেবিনেও যায়, যেখানে সে তার শিকল খুঁজে পায়। কিন্তু তারপর জুনিয়র সেখানে এসে তাকে দেখতে পায়। জুনিয়র তাকে জিজ্ঞাসা করে যে সে গাধার সাথে ঘুমিয়েছিল কিনা। এখানে বারবি মনে করে যে সে হয়তো তাকে শিকল খুঁজতে দেখেছে এবং সেই কারণেই সে জুনিয়রকে এভাবে, তাই সে জুনিয়রকে খুব মারধর করতে শুরু করে। আমরা দেখি যে লেস্টার শরীফের বাড়িতে পৌঁছে প্রোপিলিন পোর্টের কাগজপত্র খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে সেই কাগজপত্রগুলিকে একটি স্ট্রবেরিতে খুঁজে পায়। তারপর সে সেগুলো ছুঁড়ে ফেলে। যখন সে সেখান থেকে জ্বলতে শুরু করে, তখন তার ডানা থেকে কাগজপত্রগুলি ঘরের পর্দায় পড়ে যায়, যার কারণে বাড়ির মাচা ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো বাড়িটি জ্বলতে শুরু করে। এটি দেখে অনেক লোক জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু দমকলের গাড়ি ছাড়া আগুন নেভানো অসম্ভব ছিল। যদি তারা ঘরটি জ্বলতে দিত, তাহলে আগুনের ভেতরের তাপমাত্রা অনেক বেড়ে যেত, যার কারণে মানুষ প্রাণ হারাতে পারত। তাই সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে। ভাবি লোকজনকে আগুন নেভানোর জন্য নেতৃত্ব দেয়। তারপর লিন্ডা ঘরের ভেতর থেকে লেস্টারের চিৎকার শুনতে পায়। সে ভেতরে গিয়ে তাকে টেনে বের করে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য পাঠায়। এখানে 1 ঘন্টা পরেও মানুষ আগুন নেভাতে সফল হয় না। গল্পটি ভুল হয়ে যায় এবং জয় হারিয়ে যায় শেষ পর্যন্ত। তারপর গল্প শান্ত হয়। এরপর সব ক্লান্ত মানুষ জড়ো হয়। তাদের মধ্যে পল নামে একজন পুলিশ সদস্য হতাশ হয়ে পড়ে এবং বলে যে আমরা আর কখনো এই গাধা থেকে বের হতে পারবো না, কারণ এই গাধাটি আমাদের গতকাল থেকে যে ধোঁয়া বের করে আসছে তা বের করতে দিচ্ছে না। সে বলে যে আমরা সবাই এই গাধার ভেতরেই এটা করব। এই বলে সে বাতাসে একটি গুলি ছুড়ে যায়, যা টমকে আঘাত করে এবং অন্য একজন পুলিশ সদস্যকে আঘাত করে এবং সে তৎক্ষণাৎ মারা যায়। এখানে পলকে গ্রেপ্তার করা হয়। যখন অন্ধকার হয়, জয় এবং তার বন্ধুরা স্কেটিং করতে যায়। তারপর নুরি জয়ের কাছে আসে এবং তাকে তার ফোন চার্জ করতে বলে। সে তাকে তার ঘরে নিয়ে যায়, কারণ তার বাড়িতে একটি জেনারেটর ছিল, যা শহরের মাত্র কয়েকটি বাড়িতে পাওয়া যেত। অন্যদিকে লিন্ডা জয়ের কাছে পলকে নিয়ে আসে। কিছু লোক থানার বাইরে বিক্ষোভ করছিল। তারা পুলিশের দুর্বল ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। জিন তাদের শান্ত করে এই বলে যে পড়াশোনা করলে তাদের সাহায্য করা হবে। লকআপে বালের হার্ট অ্যাটাক হয়। লিন্ডা তাকে সাহায্য করার জন্য ভেতরে ছুটে যায়,
কিন্তু তারপর সে জানতে পারে যে বাল কেবল আক্রমণের ভান করছিল। এই সুযোগ কাজে লাগিয়ে পল তাকে লকআপে ঠেলে দেয় এবং তাকে বেঁধে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জুনিয়র আবার জি এর কাছে যায়। জি বুঝতে পেরেছিল যে যদি তাকে এখান থেকে বের করে আনতে হয় তাকে জুনিয়রকে মিথ্যা ফাঁদে ফেলতে হবে। সেই কারণেই সে তাকে তার শৈশবের স্মৃতি বলে যখন তারা দুজনেই একটি সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়ত এবং বলে যে হয়তো ডোমকা সুড়ঙ্গের কোনো প্রভাব না থাকলে তারা বাইরে যেতে পারে, তাই হয়তো সে তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু এরকম কিছুই ঘটে না। জুনিয়র একাই তাকে সুড়ঙ্গ থেকে বাঁচায়। জিন যখন থানায় আসে লিন্ডা পলের পরিবর্তে বালকে লকআপে দেখতে পায়। সে তৎক্ষণাৎ তাকে লকআপ থেকে বের করে আনে। তারা জানতে পারে যে পল তার সাথে একটি রাইফেল এবং কিছু গুলি নিয়ে গেছে। লিন্ডা তৎক্ষণাৎ তাকে খুঁজতে জঙ্গলে যায় কারণ সে জানত যে বাল প্রায়শই শিকারে যায়। জয় যখন জঙ্গলের দিকে যাচ্ছিল তখন জিম পলকে রান্না করার জন্য একটি খাবার তৈরি করেছিল। রেস্তোরাঁয় বসে থাকা ক্যারোলিন নাভরির জন্য চিন্তিত ছিল কারণ সে গত রাতে তার দুই মাকে না জানিয়েই চায়ের দোকানে থেকেছিল। জিম সবাইকে পলকে খুঁজতে তার দলে যোগ দিতে বলেছিল। সে ভাবিকে তার সাথে আসতেও বলেছিল কারণ সে পলকে খুঁজে বের করার ক্ষেত্রে একজন ভালো নেতা হিসেবে প্রমাণিত হয়েছে। এরপরে তারা জঙ্গলে যেতে শুরু করে। পথে নাভরিও তার দক্ষতা দেখিয়ে তাদের জানায় যে সে সামরিক বাহিনীতেও কাজ করেছে। অন্যদিকে জুলিয়াকে সুড়ঙ্গের দিকে যেতে দেখে সে তাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে সে ব্যাকপ্যাকিং করে কোথায় যাচ্ছে, কিন্তু জুনিয়র তাড়াহুড়ো করে এবং ঘাবড়েও যায়। সে বলেছিল যে সে কেবল তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। এতে জুলিয়ার তার উপর সন্দেহ আরও বেড়ে যায় এবং সে তাকে অনুসরণ করে সুড়ঙ্গ পর্যন্ত চলে যায়। এদিকে জয়ের বাড়িতে জয় এবং নাভরি একসাথে নাস্তা করছিল। যে আগে কখনো কোন মেয়ের সাথে একা যায়নি তাই সে একটু নার্ভাস বোধ করছিল। অন্যদিকে নাভরি আত্মবিশ্বাসী এবং দ্রুত কথাবার্তা বলতে পারত। তারপর বান তার সাথে দুটি মেয়েকে তার বাড়িতে নিয়ে যায় যাদের ফোন চার্জ করতে হতো। বানকে মুগ্ধ করার জন্য বানকে জেনারেটর ব্যবহার করতে হয়েছিল। বান অনিচ্ছা সত্ত্বেও বানিকে অনুমতি দেয় কারণ শহরে জেনারেটর খুবই বিরল ছিল এবং সে এগুলোর অপব্যবহার করা ঠিক মনে করেনি। জঙ্গলে আমরা দেখতে পাই যে অনুসন্ধান দল পলকে খুঁজে পায়, কিন্তু এই সময় পল একটি ছেলের পায়ে ছুরিকাঘাত করে। অন্য ছেলেটিও তাকে সামলাতে সেখানে থাকে। অন্যদিকে জিম এবং বানিও পলের পিছনে দৌড়ে। অন্যদিকে জুনিয়র সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছায় যেখানে সে জানতে পারে যে বানিও সুড়ঙ্গ ভেঙে ফেলেছে। সেই দেয়ালের খুব কাছে পৌঁছে যায় যার ফলে তার টর্চ জ্বলতে থাকে। তারপর জুলিয়া সেখানে এসে তা জ্বালিয়ে দেয়। জুলিয়াকে দেখে জুলিয়া খুব রেগে যায় কারণ সে তাকে অনুসরণ করছিল। জুনিয়র পাগলের মতো অদৃশ্য দেয়ালে আঘাত করতে শুরু করে যার ফলে জুলিয়া তাকে থামায়। তারপর দুজনেই বসে কথা বলে। জুলিয়া তাকে বলে যে তার একটি ভুলের কারণে তাকে সাংবাদিকের এই অকেজো চাকরি ছেড়ে দিতে হয়েছে। জয় বাড়িতে আটকা পড়ে আছে। অন্যদিকে জয়ের বাড়ি এমন লোকেদের দ্বারা পরিপূর্ণ যারা তাদের নিজস্ব প্রয়োজনে তার জেনারেটর মেরামত করতে এসেছিল। একটি দুর্বৃত্ত ছেলে জেনারেটর মেরামতের বিনিময়ে লোকেদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে, যা তার ছিল না, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। এটি দেখে জয় সবকিছু সামলাতে এগিয়ে যায়, কিন্তু বিষয়টি আরও দুঃখজনক হয়ে ওঠে। কিন্তু কিছু ভুল হওয়ার আগেই আলো নিভে যায়। জয় খুব খুশি যে তর্কের সময় জয় তাকে সমর্থন করে। অন্যদিকে ভাবি এবং জিম পলকে জঙ্গলে পৌঁছে দেয়, কিন্তু পল তার রাইফেলটি বের করে নিয়েছিল যা দিয়ে সে জিমকে গুলি করতে যাচ্ছিল। ঠিক তখনই লিন্ডা পিছন থেকে এসে তাকে গুলি করে। অন্যদিকে ক্যারোলিন জয়ের বাড়িতে যায় এবং তার মেয়ে নুরির সাথে দেখা করে, যে তাকে একটু দায়িত্বশীল হতে বলে। তার কথা শুনে জয় এবং নুরি একে অপরের সাথে হাত মেলায়, যা হট্টগোলের সৃষ্টি করে এবং এই সময়ে উভয়ই ভয় পেতে শুরু করে। তারা দুজনেই একটি পিঙ্ক স্টার হোটেলে একসাথে কথা বলছিল। অন্যদিকে জুনিয়র আশ্রয়কেন্দ্রে গাইতে যায়, কিন্তু এবার তার হাতে গসের ক্ষত সারানোর জন্য একটি প্রাথমিক চিকিৎসার কিট ছিল। সে কাপড় খুলে গোপনে সিজারকে তার সাথে রাখে।
অন্যদিকে আমরা দেখতে পাই যে জুলিয়া এবং বারো ক্লান্তিকর দিন শেষে বাড়ি ফিরে আসে, কিন্তু জুনিয়রের কথা শুনে জুলিয়া ভাবিকে সন্দেহ করতে শুরু করে এবং ভাবি যখন স্নান করতে যায় তখন জুলিয়া তার শরীর পরীক্ষা করতে শুরু করে। বন্ধুরা, আমাদের ইউটিউব লিডার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এখন পর্যন্ত এই অন্দর দম সিরিজটি আপনাদের কেমন লেগেছে, এই সিরিজের পরবর্তী পর্ব আসছে কিনা তা কমেন্ট বক্সে আমাদের জানান।